নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিও একজন এরকম ব্যক্তিত্ব বা এরকম একজন মহান মানুষকে নিয়ে আমরা আলোচনা করব, বা প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা ভবিষ্যতেও হবে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নেতাজি, যার কথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যত স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিক আছে তাদের মধ্যে স্বর্ণাক্ষরে যাদের নামগুলো লেখা আছে তাদের মধ্যে অন্যতম হলো আমাদের সবার প্রিয় নেতাজি। এই নেতাজিকে নিয়ে আজকের আলোচনা, কারণ 23শে জানুয়ারি হচ্ছে আমাদের এই প্রিয় নেতাজির জন্মদিন। তো তার উদ্দেশ্যে আমার এই শ্রদ্ধার্ঘ্য বা এই প্রণাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। খুব সহজভাবে, সংক্ষিপ্তভাবে এবং সরলভাবে দেখানোর চেষ্টা করব। আলাদা আলাদা করে প্রত্যেকটা পয়েন্ট আছে, যেমন ভূমিকা, তার জন্ম, বাল্যজীবন এবং তার শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব, কর্মজীবন এবং রাজনৈতিক জীবন, এবং উপসংহারে শেষ কিছু কথা নিয়ে ভিডিওটা শেষ করব। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা দেখে তোমরা হেল্পফুল তো অবশ্যই হবে, ভালোও লাগবে। খুব সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে দেখাবো, খুব বড় করব না, দেখতে থাকো। ভূমিকা। ভারতবর্ষ তথা গোটা বিশ্বের সংগ্রামী নেতাদের মধ্যে যে কয়জন মনীষী ও স্বদেশপ্রেমিকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে মুদ্রিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর চেষ্টায় ভারতবর্ষের বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন দেশের সহযোগিতায় স্বাধীনতা লাভ করতে সম্ভব হয়। ভারতবর্ষ স্বাধীনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু নিজস্ব সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। তার মৃত্যুর রহস্য আজও আমাদের কাছে অজানা। আজও ভারতবাসী বিশ্বাস করেন দেবতাতুল্য নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন। স্বাধীনতার অর্ধশতক পার করেও ভারতবাসীর চোখে আজও সেরা বীরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তার ফেলে যাওয়া এমন কিছু কথা এবং দর্শন যা আজও উদ্বুদ্ধ করে দেশবাসীকে। জন্ম। মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম প্রভাবতী দেবী এবং বাবার নাম জানকীনাথ বসু। জানকীনাথ তখন কটকেই ওকালতি করতেন। তাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে। সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতামাতার 14 সন্তানের নবম সন্তান তথা ষষ্ঠ পুত্র। বাল্যজীবন। ছোটবেলায় সুভাষচন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। 1913 খ্রিস্টাব্দে কটকের র্যাভেন্স কলেজের স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষা দিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজের ইংরেজ অধ্যাপক ওটেন সাহেব শ্রেণীকক্ষে বাঙালি সম্পর্কে বিদ্রূপপূর্ণ মন্তব্য করায় সুভাষচন্দ্র ও তার বিবাদ বাধে এবং তারই ফলে তাকে বাধ্য হয়ে ওই কলেজ পরিত্যাগ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হতে হয়। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়েই যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করে। 1920 সালে সুভাষচন্দ্র বিলেত থেকে ICS পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে স্বদেশে ফিরে আসেন, কিন্তু ইংরেজ সরকারের দেওয়া অতি উচ্চ পদের সরকারি চাকরি প্রত্যাখ্যান করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে স্বদেশ সেবার দীক্ষা গ্রহণ করেন এবং স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এরপরে আছে কর্মজীবন বা রাজনৈতিক জীবন। দুটোর মধ্যে আমি দুটোকেই একসাথে দেখিয়েছি, কর্মজীবন এবং তার রাজনৈতিক জীবন একসাথে। ভারত মাতাকে মুক্ত করার জন্য সুভাষচন্দ্র বসু অসহযোগ আন্দোলনে যোগদান করে বেশ কয়েকবার কারাবরণ করেন। সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের পৌরপতি তথা মেয়র নির্বাচিত হন। 1900 খ্রিস্টাব্দে নির্বাচিত হন সমগ্র ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। তিনি পরের বারও ওই পদে নির্বাচিত হন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে মত পার্থক্য হওয়ায় তিনি স্বেচ্ছায় ওই পদ ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1938 সালে নেতাজি গান্ধীজির বিরোধিতা করে পূর্ণ স্বরাজ্যের দাবি তুলে ধরেন। সেই প্রতিবাদে এবং সমর্থন করে জওহরলাল নেহরু সহ অন্যান্য নেতারা 1939 সালে ত্রিপুরা অধিবেশনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন। সভাপতি পদে নির্বাচিত হওয়ার ফলে কংগ্রেসের অনেক সদস্য পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে তিনি নিজেই সেনাবাহিনী গঠন করেন।
তার তৈরি ফরওয়ার্ড ব্লক গঠন হবার পরই তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে হয়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সামনে রেখে ভারত স্বাধীনতার পূর্ণ রূপ গঠনের চেষ্টা চালায়। তার বক্তব্য, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে ভারতবর্ষ স্বাধীনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারকে ভারত থেকে বিতাড়িত করতে হবে। সেই উদ্দেশ্যে নেতাজি রাশিয়া গিয়ে ভারতবর্ষ স্বাধীনের উদ্দেশ্যে বিভিন্ন দেশের সঙ্গে মিত্রতা তৈরি করে। সেই সময় দেশ স্বাধীনের উদ্দেশ্যে তিনি শিশির বসুর সহযোগিতায় দেশ ত্যাগ করেন 1939 সালের 17 জানুয়ারি। সুভাষচন্দ্র বসু দেশ করে কাবুল ও মস্কো হয়ে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছান। সেখানে পৌঁছে জার্মানি সরকারের সহযোগিতায় জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদের মুক্ত করেন এবং তাদেরকে নিয়ে ইন্ডিয়ান লিজেন্ড নামে একটি সেনাদল গঠন করেন। জার্মানিতে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি উপাধি পেয়েছিলেন। তিনি 1943 সালের জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান। সেখানে রাসবিহারী বসুর কাছ থেকে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করে ভারত মাতাকে ইংরেজ কবলমুক্ত করতে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। 1944 সালে শুরু হয় আজাদ হিন্দ ফৌজের দিল্লি চলো অভিযান। এই অভিযানে নেতাজির মহান উক্তিটি ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। এবারে উপসংহার। যে বীর যোদ্ধা ভারতবর্ষ স্বাধীন করার জন্য নিজের দেশ ছেড়ে আত্মীয় স্বজন ত্যাগ করে দেশের বাইরে ছদ্মবেশে বেরিয়েছিলেন, বীর জওয়ানদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন, তিনি সর্বপ্রথম ভারতবর্ষ স্বাধীন একথা বেতার মারফত ঘোষণা করে বলেছিলেন, দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি। অত্যন্ত দুঃখের কথা এই যে তিনি আজ আর আমাদের মধ্যে নেই। ঐতিহাসিকদের মতে 1945 সালের 18 আগস্ট সুভাষচন্দ্র বসুকে বহনকারী জাপানি বিমান জাপান শাসিত ফোরমোসায়, বর্তমানে তাইওয়ান, বিধ্বস্ত হওয়ায় তার মৃত্যু ঘটে বলে মনে করা হয়। তাইহোকু বিমান দুর্ঘটনা বিতর্ক আজও ভারতবাসী বিশ্বাস করে না। এখনও তার অন্তর্ধানকে নিয়ে ঘনীভূত হয় রহস্যের বেড়াজাল। স্বাধীনতার এত বছর পরও ভারতবাসীর চোখে আজও সেরা বীরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তার ফেলে যাওয়া এমন কিছু কথা ও দর্শন যা আজও উদ্বুদ্ধ করে দেশবাসীকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রিয় নেতা নেতাজি সম্পর্কে বা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ, অনুচ্ছেদ বা রচনা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিও সংক্রান্ত মতামত তো জানাতেই পারো। তাছাড়া অন্য কি সমস্ত বিষয়ে ভিডিও তৈরি করলে বা ভিডিওর ভালো মন্দ নিয়ে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। সেগুলোতে আমি সত্যি অনেক কিছু শিখি এবং অনেক সমৃদ্ধ হই। পরের ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে। ও হ্যাঁ, শেষ কথাটা তো বলাই হলো না, সেটা হচ্ছে যে যদি আমার চ্যানেলটাকেও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা টাচ করে পাশের যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে রাখবে। তাতে কি হবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।